নমস্কার, ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আজকে আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক। একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে এই বিষয়টির বিশেষ গুরুত্ব সমগ্র বিশ্বের সাধারণ নাগরিক, প্রত্যেকটি সাধারণ মানুষ স্পষ্টভাবে অনুভব করেছে। আজকে যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, সে বিষয়টি হলো এনভায়রনমেন্টাল এডুকেশন এর মিনিং এবং ক্যারেক্টারিস্টিক্স। এনভায়রনমেন্টাল এডুকেশন বলতে আমরা কি বুঝব, সেটি সবার আগে আমাদের একটু সাধারণভাবে বুঝে নেওয়া দরকার। এনভায়রনমেন্টাল এডুকেশন, এই যে দুটি শব্দ, এই দুটি শব্দের মধ্যে বিশেষ দুটি শব্দের ইনক্লুশন আমরা স্পষ্টভাবে দেখতে পাই। প্রথম শব্দটি হলো এনভায়রনমেন্ট এবং দ্বিতীয়টি হলো এডুকেশন। সহজ করে আবার অনেকে মজা করে বলেন যে ইট ইজ এ কম্বিনেশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড এডুকেশন, কিন্তু প্র্যাকটিক্যালি বলা হয় যে এনভায়রনমেন্টাল এডুকেশন হলো এনভায়রনমেন্টাল সায়েন্সের একটি অ্যাপ্লিকেশন পার্ট, যেটি মূলত কতগুলো মেইন পিলার বা কতগুলো মেইন ইস্যুকে ফোকাস করার জন্য বা মেইন কতগুলি ডাইমেনশনকে নিয়ে স্পষ্টভাবে অনুশীলন করার জন্য এই বিষয়টির বিশেষ রূপে আত্মপ্রকাশ ঘটেছে। এনভায়রনমেন্টাল এডুকেশন এমন একটি অ্যাপ্লাইড পার্ট অফ অর অ্যাপ্লাইড সেকশন অফ এডুকেশন, শিক্ষা বিজ্ঞানের বা শিক্ষাতন্ত্রের এমন একটি আলোচ্য বিষয় বা আলোচ্য ক্ষেত্র হলো এনভায়রনমেন্টাল এডুকেশন, যেখানে বা যার মূল আলোচ্য বিষয় হলো পরিবেশ। পরিবেশ কি, সেটি আমাদের ভালোভাবে বুঝে নেওয়া দরকার। শুরুতে আমি বলবো, পরিবেশ বলতে সাধারণভাবে এমন একটি বিশেষ স্বাভাবিক ব্যবস্থাকে বোঝায়, যে স্বাভাবিক ব্যবস্থা বিশেষ প্রকারের সমতা বা ব্যালেন্স বা স্টেবিলিটির বিষয়টিকে ইন্ডিকেট করে। অর্থাৎ স্বাভাবিকভাবে প্রাকৃতিক যে অবস্থা বা পরিবেশের যে ভৌত অবস্থা, সেই ভৌত অবস্থায় স্বাভাবিকভাবে জৈব এবং অজৈব এই উপাদানের পারস্পরিক ক্রিয়ার ফলে যে বিশেষ ব্যবস্থা বা যে বিশেষ প্রক্রিয়ার ক্রিয়াশীলতা আমরা স্পষ্টভাবে অনুভব করতে পারি বা পর্যবেক্ষণ করতে পারি, সেই প্রক্রিয়াকে সাধারণভাবে আমরা এনভায়রনমেন্ট বলে উল্লেখ করে থাকি। তবে আমাদেরকে এ বিষয়ে বিশেষভাবে মনে রাখা দরকার যে আমরা পরিবেশের একটি অত্যন্ত অপরিহার্য একক বা একটি অত্যন্ত অপরিহার্য উপাদান। পরিবেশের বিভিন্ন রকমের প্রক্রিয়াগুলির মধ্যেও আমরাও সে প্রক্রিয়াগুলিতে সক্রিয়ভাবে ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকি। কখনো কখনো আমরা আমাদের সংকীর্ণ স্বার্থসিদ্ধির জন্য আমরা আমাদের যে নিজস্ব ভূমিকা বা দায়বদ্ধতার বিষয়গুলি বা জায়গাগুলি রয়েছে, একটি সাধারণ পরিবেশগত উপাদান হিসেবে সেই ভূমিকা আমরা যথার্থরূপে পালন করি না। উপরন্তু আমরা আমাদের সংকীর্ণ স্বার্থসিদ্ধির জন্য আমরা আমাদের ভোগ লালসার জন্য, বিলাসিতার জন্য পরিবেশকে আমরা যথেচ্ছভাবে নষ্ট করে থাকি। তাই একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে প্রবেশ করে আমাদেরকে বিশেষ রূপে মনে রাখা দরকার, আমাদের যে বাসস্থান, আমাদের যে জীবনধারণের ক্ষেত্র, আমাদের যে জীবনযাপনের জায়গা, আমাদের যে অস্তিত্ব রক্ষার ক্ষেত্র, সেই ক্ষেত্রকে উপযুক্তভাবে সংরক্ষণ করা প্রয়োজন এবং তার নিরাপত্তাকে সুনিশ্চিত করা প্রয়োজন। আজকে আমাদের পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। এনভায়রনমেন্টাল এডুকেশন হলো এমন একটি বিজ্ঞানভিত্তিক অনুশীলন পদ্ধতি, যা শিক্ষাক্ষেত্রে
বিশেষ মাত্রায় প্রতিষ্ঠা পেয়েছে বা বিশেষ মাত্রায় প্রতিষ্ঠিত হয়েছে। এর আলোচ্য বিষয় হলো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম বিষয়টি হলো এনভায়রনমেন্টাল নলেজ, অর্থাৎ নলেজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয়টি হলো অ্যাওয়ারনেস, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে পিলার, সে পিলারটি হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। এরপরে তৃতীয় গুরুত্বপূর্ণ যে পিলার, সেটি হচ্ছে এনভায়রনমেন্টাল ভ্যালুজ। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এনভায়রনমেন্টাল ভ্যালুজ। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এনভায়রনমেন্টাল অ্যাটিটিউড। চতুর্থ বিষয়টি হলো এনভায়রনমেন্টাল অ্যাটিটিউড। এবং পঞ্চম যে বিষয়টি হলো, সে পঞ্চম বিষয়টি হলো এনভায়রনমেন্টাল পার্টিসিপেশন অর এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি বিহেভিয়ার। এই যে পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে, পাঁচটি গুরুত্বপূর্ণ একক রয়েছে বা পাঁচটি গুরুত্বপূর্ণ ডাইমেনশন রয়েছে, সেই পাঁচটি গুরুত্বপূর্ণ ডাইমেনশনের সক্রিয় সমন্বয় এর পরিপ্রেক্ষিতে যে বিশেষ অনুশীলন ক্ষেত্রটির আত্মপ্রকাশ ঘটেছে, সেই অনুশীলন ক্ষেত্রটিকে সাধারণভাবে এনভায়রনমেন্টাল এডুকেশন বলে উল্লেখ করা হয়। তাই বলা হচ্ছে যে এনভায়রনমেন্টাল এডুকেশন হচ্ছে এনভায়রনমেন্টাল নলেজকে নিয়ে অনুশীলন করে থাকে, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসকে নিয়ে আলোচনা করে থাকে, এনভায়রনমেন্টাল ভ্যালুজকে নিয়ে আলোচনা করে থাকে, এনভায়রনমেন্টাল অ্যাটিটিউডকে নিয়ে আলোচনা করে থাকে, এনভায়রনমেন্টাল পার্টিসিপেশন অর ইকো ফ্রেন্ডলি বিহেভিয়ারকে নিয়ে সক্রিয়ভাবে আলোচনা করে থাকে। তাহলে এবার বিষয়টি হচ্ছে এনভায়রনমেন্টাল এডুকেশন বলতে আমরা কি বুঝব, এর উদ্দেশ্য কি, এর কার্যকারিতা কী। আমাদের সবার আগে মনে রাখা দরকার, এনভায়রনমেন্টাল নলেজ হলো এনভায়রনমেন্টাল এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এই বিষয়ের মধ্যে কি রয়েছে? এখানে রয়েছে যে এই উদ্দেশ্যটি হচ্ছে যে এডুকেশন প্রসেসের মধ্য দিয়ে বা বিভিন্ন একাডেমিক অ্যাক্টিভিটির মধ্য দিয়ে প্রত্যেকটি শিক্ষার্থী এর পাশাপাশি শিক্ষককেও পরিচিত করানো দরকার, সচেতন করানো দরকার। তার থেকে বড় বিষয় হচ্ছে তাদেরকে উপযুক্ত পরিমাণে তথ্য সরবরাহ করা দরকার বা জ্ঞান সরবরাহের উপযুক্ত ক্ষেত্র নির্মাণ করা দরকার। এনভায়রনমেন্টাল নলেজ বলতে সাধারণভাবে আমরা জানি পরিবেশ সম্পর্কিত জ্ঞান। এই জ্ঞান হবে যথার্থ জ্ঞান, এই জ্ঞান হবে উপযুক্ত জ্ঞান, এই জ্ঞান হলো তাৎপর্যপূর্ণ জ্ঞান। এই জ্ঞান কি হবে? জ্ঞান হচ্ছে সাধারণভাবে পরিবেশের যে বিভিন্ন রকম ক্রিয়া প্রক্রিয়া রয়েছে সেগুলি সম্পর্কে যথার্থ ধারণা প্রদান করে থাকে বা সেই যথার্থ ইনফরমেশন প্রোভাইড করে থাকে, যে ইনফরমেশনগুলোর পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তি পরিবেশে কী ধরনের প্রক্রিয়া অবিরাম ঘটেই চলেছে বা বিভিন্ন রকম ক্রিয়া প্রতিক্রিয়া ঘটেই চলেছে সেগুলি সম্পর্কে তথ্য বা জ্ঞান লাভ করতে পারবে। এবং সে জ্ঞান, লব্ধ জ্ঞানের পরিপ্রেক্ষিতে তার মনের মধ্যে বিভিন্ন রকম ভাবনা আসতে পারে, সৃষ্টি হতে পারে। তো এনভায়রনমেন্টাল এডুকেশন হচ্ছে এনভায়রনমেন্টাল নলেজ প্রোভাইড করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, অর্থাৎ পরিবেশ নির্ভর জ্ঞান সরবরাহ করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এ প্রসঙ্গে আমাদের মনে রাখা দরকার যে একটি পরিবেশ মূলত যে সমস্ত উপাদান দিয়ে গঠিত, সেই উপাদানগুলিকে আমরা সাধারণভাবে দুটি উপাদানে বিভক্ত করতে পারি। প্রথম উপাদানটি হলো বায়োটিক কম্পোনেন্ট, দ্বিতীয়টি হলো অ্যাবায়োটিক কম্পোনেন্ট। এই যে বায়োটিক কম্পোনেন্ট, সে বায়োটিক কম্পোনেন্টগুলিকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একাধারে আমরা বলি সেটিকে উদ্ভিদ, আবার কখনো বলি দ্বিতীয় ক্ষেত্রে এই বায়োটিক কম্পোনেন্টগুলি যেমন আমরা প্রাণীরূপে পেয়ে থাকি, আবার প্রাণীর মধ্যে আবার অত্যন্ত সূক্ষ্মতম প্রাণী যে অণুজীব বা মাইক্রোবস রয়েছে, সেই মাইক্রোবসগুলি বা ব্যাকটেরিয়াগুলি যেগুলো ডিকম্পোজিংয়ের কাজ করে থাকে বা ডিকম্পোজার হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ এই যে প্রত্যেকটি উপাদান জৈব উপাদান, আবার বলা হচ্ছে এই যে জৈব উপাদানের মধ্যে যে বিষয়গুলি আমরা শিখলাম বা জানলাম, বায়োটিক কম্পোনেন্ট এর মধ্যে যেগুলি আমরা জানলাম সেটি হচ্ছে উদ্ভিদ, প্রাণী, অণুজীব। এবং প্রত্যেকটি উপাদানের মধ্যে কিন্তু স্বতঃস্ফূর্ত একটি সমন্বয় সাধন করা দরকার এবং প্রত্যেকটির মধ্যে একটি স্বাভাবিকভাবে সমন্বয় সাধিত হয়ে থাকে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে বা প্রাকৃতিক স্থিরতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। তাই একটি বিষয় আমাদের মনে রাখা দরকার, এই উদ্ভিদকে বা উদ্ভিদ বা প্রাণী বা অণুজীব এইগুলি
যখন পরস্পরের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে এবং ক্রিয়া প্রতিক্রিয়া করার ফলে কখনো কখনো এখানে খাদ্য পিরামিড নির্মাণ করে, আবার কখনো এখানে আমরা শক্তি পিরামিড নির্মাণ করার ঘটনাটি স্পষ্টভাবে দেখতে পাই বা লক্ষ্য করতে পারি। এবার এনভায়রনমেন্টাল এডুকেশনের মূল কাজ হচ্ছে এই পরিবেশের যে সমস্ত যাবতীয় বিষয়গুলি রয়েছে বা প্রক্রিয়াগুলি রয়েছে সেগুলি সম্পর্কে যথার্থ ধারণা প্রদান করা বা তথ্য প্রদান করা বা জ্ঞান সরবরাহ করা, যে জ্ঞানের পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তি বুঝতে পারবে যে পরিবেশে সে একজন পরিবেশের উপাদান হিসেবে কী ভূমিকা পালন করে চলেছে এবং কী ধরনের ভূমিকা পালন করা দরকার প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে, বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে। এই বিষয়গুলি সম্পর্কে যথার্থ ধারণা বা তথ্য প্রদান করার ক্ষেত্রে এনভায়রনমেন্টাল নলেজের বিশেষ গুরুত্ব রয়েছে, যেটি এনভায়রনমেন্টাল এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়টি হলো এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। শুধু তথ্য জানলেই হবে না, শুধু জ্ঞান সংগ্রহ করলেই হবে না। তথ্য সংগৃহীত জ্ঞান ততক্ষণ পর্যন্ত না তাৎপর্যপূর্ণতা লাভ করে বা গুরুত্ব প্রতিষ্ঠিত হয় যতক্ষণ পর্যন্ত না সেগুলি সম্পর্কে মানুষের বিশ্বাস বা ধারণা স্থায়িত্ব লাভ করে, বা বলা যেতে পারে সেই বিষয় সম্পর্কে সচেতন হয় বা সে সম্পর্কে তাদের মধ্যে বোধগম্যতা নির্মাণ হয়। অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। শুধু ইনফরমেশন থাকলেই হবে না, সেগুলোকে ভালো করে বুঝতে হবে। বোঝার অর্থটি হচ্ছে সেগুলিকে ভালোভাবে সেগুলির প্রতি বিশ্বাস আরোপ করা, সেগুলির প্রতি আস্থা স্থাপন করা। এই যে আস্থা স্থাপন করা, বিশ্বাস স্থাপন করা, সেই বিষয়টি কিভাবে হতে পারে? অর্থাৎ বিশ্বাসী অর্থাৎ পরিবেশের সম্পর্কে, পরিবেশের বিভিন্ন রকমের উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, তাদের স্বাভাবিক অবস্থা, তাদের সংকটপূর্ণ অবস্থা এবং প্রত্যেকটি উপাদানের কী করণীয়, তাদের মধ্যে কিছু কিছু উপাদানকে সংরক্ষণ করা দরকার, কিছু উপাদানকে কিছু সম্পদকে যথার্থরূপে কাজে লাগানো দরকার এবং কিছু পুনর্ভব সম্পদের যথার্থ প্রয়োগ করা দরকার। এইভাবে পরিবেশের মধ্যে থাকা বিভিন্ন রকমের জৈব উপাদানগুলিকে যেমন বিশেষ রূপে রক্ষণাবেক্ষণ করা দরকার এবং সে সম্পর্কে আমাদের যেমন তথ্য সংগ্রহ করব বা জ্ঞান অর্জন করব, সে তথ্য সংগ্রহ বা জ্ঞান অর্জনের উপর ভিত্তি করে আমরা সেই অর্জিত জ্ঞান এর প্রতি আমাদের আস্থা স্থাপন করতে হবে বা বিশ্বাস স্থাপন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা সেই বিশ্বাস স্থাপন করতে পারছি বা বিশ্বাসে সেই জ্ঞানকে বা তথ্যকে আমরা বিশ্বাসে কনভার্ট করতে পারছি, ততক্ষণ পর্যন্ত তার গুরুত্ব নির্মাণের প্রাথমিক যে পর্ব, গুরুত্ব নির্মাণের যে প্রারম্ভিক পর্যায়, সে পর্যায়ে কিন্তু নির্মাণ করা কখনো সম্ভব হবে না। দ্বিতীয় ক্ষেত্রে তাই বলা হচ্ছে এনভায়রনমেন্টাল এডুকেশন সেই সমস্ত স্ট্র্যাটেজি বা টেকনিক সম্পর্কে অনুশীলন করে বা সেই সমস্ত স্ট্র্যাটেজি বা টেকনিক সম্পর্কে যথার্থ ধারণা প্রদান করে এবং সেগুলোকে যথার্থ অ্যাপ্লিকেবিলিটির জায়গায় নিয়ে যায় বা যথার্থ রিফ্লেকশনের জায়গায় নিয়ে যায়, মূলত ব্যক্তির মধ্যে পরিবেশ সম্পর্কিত যে জ্ঞান, সে জ্ঞান বিষয়ক বোধগম্যতা নির্মাণ করার জন্য বা জ্ঞান বিষয়ক আস্থা স্থাপন করানোর জন্য। তাই বলা হচ্ছে এনভায়রনমেন্টাল এডুকেশনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে পিলার, সেটি হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। আমাকে অ্যাওয়ার হতে হবে, আমাদের সচেতন হতে হবে, আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, আমাকে বিলিভ করতে হবে পরিবেশ কেন সংরক্ষণ করা দরকার, পরিবেশকে প্রোটেক্ট করা কেন দরকার, পরিবেশের অত্যন্ত অপরিহার্য উপাদান হিসেবে উদ্ভিদকে কেন রক্ষণাবেক্ষণ করা দরকার, অপ্রয়োজনীয়ভাবে প্রাকৃতিক সম্পদকে অপচয় করা উচিত নয় এবং অপ্রয়োজনীয়ভাবে প্রাকৃতিক সম্পদকে নষ্ট করা উচিত নয় এবং প্রাকৃতিক সম্পদকে অপচয় করা উচিত নয়। যতটুকু দরকার ততটুকুই কীভাবে প্রয়োগ করা যায়, কাজে লাগানো যায়, সেইটুকু সম্পদের অপচয় না করা। বজ্র উপাদান যে সমস্ত মানুষের ডোমেস্টিক অ্যাক্টিভিটির মধ্য দিয়ে, গার্হস্থ্যের বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে, নিজেদের প্রয়োজন পূরণের মধ্য দিয়ে যে সমস্ত বজ্র উপাদান প্রস্তুত হয়, সে সমস্ত বজ্র উপাদানগুলিকে যাতে যথার্থরূপে রিসাইক্লিং করানো যায়। যেমন আমরা জানি ওয়েস্ট ম্যানেজমেন্টের একটি বিষয় রয়েছে, যে ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে যে সমস্ত অপাচ্য দূষিত যে সমস্ত বজ্র উপাদান, সেই বজ্র উপাদানগুলিকে বারংবার ব্যবহারের উপযোগী করে তোলা যেতে পারে। তাহলে এবার যেটি তাৎপর্যপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ওয়েস্টকে ম্যানেজ করতে হবে। যদি আমরা ওয়েস্টকে ম্যানেজ করি, তাহলে প্রাকৃতিক বিভিন্ন রকমের দূষণ থেকে প্রকৃতিকে রক্ষা করা যাবে। পাশাপাশি সম্পদের বারংবার ব্যবহারের মধ্য দিয়ে একই সম্পদের সংরক্ষণ করা সম্ভব হবে। তাই বলা হচ্ছে এটি একটি পরিবেশ
এনভায়রনমেন্টাল এডুকেশনের আরেকটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়, সেটি হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। আমাকে সচেতন হতে হবে, আমাকে আমার 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 আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে হবে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ভ্যালুস। ভ্যালুটা কি? মূল্য। মূল্য বলতে সাধারণভাবে কি বোঝায়, এটি আমাদেরকে একটু বুঝে নেওয়া দরকার। মূল্য বলতে সাধারণভাবে বোঝায় যে কোনো বিষয় আমাদের মধ্যে কতটা আমাদের প্রয়োজন পূরণ করতে পারছে, আমাদের মধ্যে কতটা আমাদের কাছে আমাদের চাওয়া পাওয়াগুলিকে পূরণ করতে পারছে, এবং তার কি গুরুত্ব রয়েছে। গুরুত্ব রয়েছে কথাটির অর্থ হচ্ছে যে আমার নিডসকে বা একজন ব্যক্তি হিসেবে আমার প্রয়োজনীয়তা কতটা পূরণ করতে পারছে, একটি পারিবারিক সদস্য হিসেবে আমার প্রয়োজনীয়তা কতটা পূরণ করতে পারছে, একটি সামাজিক সদস্য হিসেবে, রাষ্ট্রীয় সত্তা হিসেবে এবং বিশ্ব সত্তা হিসেবে, সর্বোপরি জৈব সত্তা হিসেবে আমার প্রয়োজন কতটা পূরণ করতে পারছে। এই যে বিষয়গুলি আমাদের প্রয়োজন পূরণ করতে পারে এবং ভালো বিষয় হিসেবে এর উচ্চ বা গুণমান সম্পন্ন একটি মূল্যায়নের একটি বিশেষ নির্ণায়ক হিসেবে আমাদের একটি ধারণা গঠন করতে সাহায্য করে, তাকেই বলে সাধারণভাবে ভ্যালুস। এই যে ভ্যালু, এনভায়রনমেন্টাল ভ্যালু, এটি আমাদের ভালো করে আমাদের রিয়ালাইজ করা দরকার। পরিবেশকে আমি কেন রক্ষণাবেক্ষণ করব? আমি জলের সংরক্ষণ কেন করব? আমি জলের অপচয় কেন করব না? আমি বৃক্ষরোপণ করব? আমি কেন অপরিণত বৃক্ষ ছেদন যদি কেউ করে তার প্রতিবাদ করব? আমি অপ্রয়োজনীয়ভাবে বাড়ির বিভিন্ন রকম বা গার্হস্থ্যে বিভিন্ন কাজ করতে গিয়ে অপ্রয়োজনীয়ভাবে জল নষ্ট করব না। আমি কেন এই ইলেকট্রিসিটি যে সমস্ত রয়েছে, সেই ইলেকট্রিসিটি কনজামশনের ক্ষেত্রে বা ইউজ করার ক্ষেত্রে বা কাজে লাগানোর ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত আমি কনজিউম করব না? আমি কেন এই বিভিন্ন রকমের প্রাকৃতিক যে সমস্ত পুনর্ভব শক্তি রয়েছে, যেমন সোলার এনার্জি থেকে শুরু করে হাইড্রো এনার্জি, এই ধরনের এনার্জিগুলিকে কেন ব্যবহার করব? সেগুলিকে কেন আমি আমার দৈনন্দিন জীবনের চাহিদা পূরণের ক্ষেত্রে আমি কাজে লাগাবো? আমি কেন বায়োগ্যাস ব্যবহার করব? কেন আমি কাঠকয়লা ব্যবহার করব না? আমি কেন পেট্রোলিয়ামজাত দ্রব্য ব্যবহার কম করব? এই সমস্ত বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে যখন সদর্থক ধারণা গঠন করতে কিংবা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করতে যে বিষয়গুলি আমাদেরকে সাহায্য করে, সেগুলি মূলত মূল্য বা ভ্যালুজের ইন্ডিকেটর। অর্থাৎ পরিবেশকে রক্ষণাবেক্ষণ কেন করা দরকার, পরিবেশে আমার ভূমিকা কী রয়েছে সে সম্পর্কে ধারণা গঠন করা কেন দরকার, এই বিষয়গুলি হলো সে বিষয় যেগুলি মূলত আমাদের পরিবেশ শিক্ষা বা এনভায়রনমেন্টাল এডুকেশনে তৃতীয় গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এরপরে বিষয়টি হচ্ছে চতুর্থ গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেটি হচ্ছে অ্যাটিটিউড কাদের মধ্যে তৈরি করতে হবে? সাধারণভাবে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল এডুকেশন নিয়ে যারা অনুশীলন করবেন বা চর্চা করবেন, বিশেষত শিক্ষক এবং শিক্ষার্থীরা, এই যারা শিক্ষক বা যারা শিক্ষার্থী রয়েছে, যারা আজকে শিক্ষার্থী কালকে তারা নাগরিক, এবং যারা বিদ্যালয় স্তরে পঠন পাঠন করে, কিংবা যারা আজকের শিক্ষার্থী তারাই কিন্তু আজকের নাগরিক যারা কলেজ বা বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াশোনা করে। তাহলে এবার বিদ্যালয় লেভেলে বা কলেজ বা বিশ্ববিদ্যালয় লেভেলে যারা পড়াশোনা করছে, তাদের প্রত্যেকেরই নিজস্ব করণীয় আছে। বর্তমান নাগরিক হিসেবে তাদের কিছু করণীয় রয়েছে এবং ভবিষ্যৎ নাগরিক হিসেবে তাদের কিছু করণীয় রয়েছে। কী বিষয়ক করণীয়? পরিবেশে তাদের ইতিবাচক ভূমিকা নিয়ে কিছু করণীয় রয়েছে। পরিবেশকে রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে তাদের কিছু ইতিবাচক ভূমিকা রয়েছে। এবার বিষয়টি হচ্ছে, মানুষ সেই বিষয়টি বা সেই কাজটি করতে নিজেকে নিযুক্ত করেন বা সেই কাজটি করতে আগ্রহ প্রকাশ করেন যেটি তিনি মনে করেন। অর্থাৎ তার নিজস্ব মনে করা কথাটির অর্থ হচ্ছে তার হচ্ছে নিজস্ব বিশ্বাস, তার নিজস্ব প্রয়োজনবোধ, তার নিজস্ব চয়েস, এইগুলোর ভিত্তিতে এবং নিজের সম্পর্কে একটি স্পষ্ট ধারণা, তার পরিপ্রেক্ষিতে তিনি সেলফ ডাইরেক্টেড একটি বিহেভিয়ার, সেলফ ডাইরেক্টেড একটি মেন্টাল স্টেট বলতে কী বোঝাচ্ছে? সেলফ ডাইরেক্টেড মেন্টাল স্টেট বলতে সাধারণভাবে আমরা কী বুঝবো? যে এমন একটি মানসিক পর্যায়, এমন একটি মানসিক অবস্থা যে আমাকে ঠিক করে দেবে, যে আমাকে ডিরেক্ট করবে কোনটা করতে হবে বা কোনটা করতে হবে না। তাহলে অ্যাটিটিউড বলতে আমরা সাধারণভাবে বলবো সেলফ ডাইরেক্টেড মেন্টাল স্টেট।
এটি একজন ব্যক্তির এমন একটি মানসিক অবস্থা বা মানসিক পর্যায় যা ব্যক্তিকে যথার্থ রূপে, যা ব্যক্তিকে স্বতঃস্ফূর্ত রূপে পরিচালিত করতে, নিজের ক্রিয়া প্রতিক্রিয়ার ধরন নির্ধারণ করতে বিশেষভাবে সাহায্য করে। তাকেই সাধারণভাবে বলা হয় অ্যাটিটিউড। এইটিকে আমি আর সহজ করে বোঝানোর চেষ্টা করছি যে যখন একজন ব্যক্তি এরকমভাবে বলেন যে আমার মতে এই জিনিসটা করণীয়, বা তিনি বলেন আমার মতে এইটি এইভাবে করা দরকার, কিংবা তিনি এরকম বলেন আমি মনে করি এইটি যথার্থ বা এইটি যথার্থ নয়, আমার মনে হয় এই বিষয়টি করলে আমার ওই বিষয়টি ওই টার্গেট পয়েন্টটিকে রিচ করা যেতে পারে। এই যে আমি মনে করি কিংবা আমার মনে হয় কিংবা আমার মতে, এই যে বিষয়গুলি বা এই যে অভিমতগুলি একজন ব্যক্তি ব্যক্ত করেন, এই অভিমতগুলি মূলত সেই ব্যক্তির মনোভাবের গুরুত্বপূর্ণ নির্ধারক। তাহলে এবার বিষয়টি হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাটিটিউড। এনভায়রনমেন্টাল অ্যাটিটিউড আমি কাকে বলবো? এনভায়রনমেন্টাল অ্যাটিটিউড বলতে আমি বলবো এমন একটি মানসিক অবস্থা বা এমন একটি মানসিক নির্ধারক, সেলফ ডাইরেক্টেড বিহেভিয়ারকে ক্রিয়েট করতে পারে বা ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে বা পরিচালিত করতে পারে, এমন একটি মানসিক অবস্থা যে মানসিক অবস্থা মূলত একজন ব্যক্তির কী করণীয় পরিবেশের পক্ষে, বা কী করণীয় পরিবেশ সম্পর্কে, বা পরিবেশকে রক্ষণাবেক্ষণ করা কেন দরকার, ইকোসিস্টেমকে কেন মেনটেন করা দরকার, স্থলভাগের ইকোসিস্টেম, জলভাগের ইকোসিস্টেম, বনভূমির ইকোসিস্টেম কেন আমাকে মেনটেন করা দরকার, সেটাকে প্রোটেক্ট করা দরকার। আমরা নিজেদের অস্তিত্বকে প্রতিষ্ঠা করার জন্য, নিজেদের অস্তিত্বকে মূল্যায়ন করার জন্য আমাদের কি করা দরকার, সেই সম্পর্কিত যখন মনোভাব একজন ব্যক্তির মধ্যে গড়ে উঠবে, অর্থাৎ পরিবেশ বিষয়ক যে মনোভাব পরিবেশের সম্পর্কে ক্রিয়া প্রতিক্রিয়া করার ক্ষেত্রে তার একটি মানসিক একটা অবস্থা হিসেবে কাজ করবে, যেটি তার আচরণকে পরিচালিত করতে সাহায্য করবে, সেইটিকেই সাধারণভাবে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাটিটিউড। পঞ্চম গুরুত্বপূর্ণ যে বিচার্য বিষয়টি হচ্ছে এনভায়রনমেন্টাল বিহেভিয়ার, বা যেটিকে আমরা বলতে পারি এনভায়রনমেন্টাল পার্টিসিপেশন। অর্থাৎ যে বিষয়গুলি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, যে পরিবেশ সম্পর্কে তথ্য বা জ্ঞান একজন ব্যক্তি অর্জন করবে, ঠিক কথা। দ্বিতীয় পর্যায়ে সেই জ্ঞান বা তথ্য সম্পর্কে সেই ব্যক্তি বা সেই শিক্ষার্থী সেটিকে ভালো করে বুঝবে বা তার প্রতি বিশ্বাস স্থাপন করবে। এরপরে নেক্সট হচ্ছে যে বিষয়গুলির উপর বিশ্বাস স্থাপন করবে সেগুলির গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহল হবে বা সে তার তাৎপর্য সম্পর্কে পরিচিত হবে। তৃতীয় পর্যায়ে তা হলো। চতুর্থ পর্যায়ে যেটা হচ্ছে এই বিষয়গুলি অর্থাৎ জ্ঞান, বোধগম্যতা, বিশ্বাস, মূল্য, এগুলির পরিপ্রেক্ষিতে ব্যক্তির মধ্যে যখন স্বনিয়ন্ত্রিত মানসিক অবস্থা, যে অবস্থা পরিবেশ সম্পর্কিত ভূমিকা পালনে তাকে বিশেষ রূপে সাহায্য করবে, সেই স্বনিয়ন্ত্রিত মানসিক অবস্থা নির্মাণ করতে সাহায্য করবে বা মেন্টাল অ্যাটিটিউড ফর্ম করতে সাহায্য করবে, সেটি হচ্ছে মেন্টাল অ্যাটিটিউড বা এনভায়রনমেন্টাল অ্যাটিটিউড, যা পরিবেশের উপযোগী হয় বা পরিবেশ সম্পর্কিত হবে। এই চারটি বিষয় যখন গড়ে উঠবে, এরপর ব্যক্তি সেই মতো করে, অর্থাৎ সেই অর্জিত জ্ঞানের পরিপ্রেক্ষিতে, অর্জিত বোধগম্যতার পরিপ্রেক্ষিতে, অর্জিত পরিবেশ বিষয়ক, অর্জিত মূল্যবোধের পরিপ্রেক্ষিতে, পরিবেশ বিষয়ক তার মধ্যে মনোভাব গঠন করার পরিপ্রেক্ষিতে এবার পরিবেশের প্রতি তার নিজস্ব কী করণীয় বা কী করণীয় নয় সে সম্পর্কে সচেতনভাবে সেই ব্যক্তি তখন তার নিজের ভূমিকা পালন করবে। এই যে নিজের ভূমিকা পালন করবে, নিজে ক্রিয়া প্রতিক্রিয়া করবে বিভিন্ন জৈব উপাদানের সঙ্গে, জৈব উপাদানগুলির সাথে কীভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করতে হয় বা কী মানে মুখ্য ভূমিকা রয়েছে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ব্যক্তি যদি স্বতঃস্ফূর্তভাবে নিজে বিশ্বাস করেন এবং নিজে মনে করেন যে অপ্রয়োজনীয়ভাবে জল অপচয় করা দরকার নেই, তাই তিনি কি করতে পারেন, সে সকাল থেকে রাত্রি পর্যন্ত যে সমস্ত কাজের মধ্য দিয়ে তিনি যান, ধরা যাক তিনি ব্রাশ করছেন, দাঁত পরিষ্কার করতে গিয়ে এনভায়রনমেন্টাল নলেজ বা এনভায়রনমেন্টাল অ্যাটিটিউড বা এনভায়রনমেন্টাল আন্ডারস্ট্যান্ডিং বা এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস তৈরি হওয়ার পূর্বে যদি দেখা যায় যে সে ব্যক্তি যখন ব্রাশ করছেন কলের নলটি খুলে দিয়ে জল পড়ছে আর তিনি ব্রাশ করছেন,
এমনটি হয়তো করতেন যদি তিনি উপযুক্তভাবে এনভায়রনমেন্টাল নলেজ অর্জন করেন এবং সে সম্পর্কে তার মধ্যে ভ্যালু সিস্টেম বা অ্যাটিটিউড ফর্ম হয়। এরপরে তিনি কি করবেন, যখন তিনি ব্রাশ করবেন, ব্রাশ করার সময় শুধুমাত্র ব্রাশটিকে ভেজানোর জন্য যতটুকু জল দরকার ততটুকু জল তিনি ব্যবহার করবেন, অন্যথা বাকি জলটা তিনি অপচয় করবেন না। এরপরে কি হবে, একই রকমভাবে ওনার মধ্যে যদি এনভায়রনমেন্টাল অ্যাটিটিউড ফর্ম হয় তাহলে দেখা যাবে যে একজন ব্যক্তি যে কাপড় চোপড় পরিষ্কার করার জন্য যে জলটা ব্যবহার করছেন বিভিন্ন রকমের ডিটারজেন্ট দিয়ে, সেই সমস্ত বায়োডিগ্রেডেবল ডিটারজেন্টকে তিনি ব্যবহার করবেন। বায়োডিগ্রেডেবল ডিটারজেন্টগুলো কেন না, তার পিছনে একটি উদ্দেশ্য রয়েছে, সেটি পরে বলছি। বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট ব্যবহার করবেন যে ডিটারজেন্টগুলিকে ডিটারজেন্ট মিশ্রিত যে জল কাপড় পরিষ্কার করার পরে যে জলটা থাকবে সেই জলটা তিনি নিজের বাড়িতে থাকা বাগানে ব্যবহার করবেন, কিংবা সেটি অন্য কোনো পারপাসে ইউজ করবেন। কী পারপাসে ব্যবহার করতে পারেন, সেই জলটিকে তিনি নিজের বাড়ির যে বাসন মাজা, সেই এঁঠো বাসন যখন তিনি মাজার আগে প্রাথমিক পর্যায়ে সে বায়োডিগ্রেডেবল যে ডিটারজেন্ট, সে ডিটারজেন্ট মিশ্রিত জলটিকে তিনি ব্যবহার করতে পারেন ইনিশিয়ালি পরিষ্কার করার জন্য। তারপর তিনি ফ্রেশ জল ব্যবহার করেন, ফলে এই প্রাথমিক পর্যায়ে যে জলের যে ব্যবহারটা দরকার হতো সে জলটা অপচয় হবে না, সেটি সেভ হবে। এইভাবে তিনি জল সেভ করবেন। কিংবা একই রকমভাবে দেখা যাবে যে তিনি যখন ঘরে থাকবেন তখনই তিনি লাইট ফ্যান জ্বালাবেন। যখন তিনি ঘর থেকে বেরোবেন প্রত্যেকটি লাইট ফ্যানের সুইচ যথার্থ রূপে বন্ধ করে দিয়ে বেরোবেন। তিনি সেই সমস্ত কম কনজিউম করবে এমন ইলেকট্রিসিটি ইকুইপমেন্টস, সেটি বাল্ব হতে পারে, ফ্যান হতে পারে, বা বিভিন্ন রকম ইলেকট্রনিক্সের জিনিস হতে পারে, যেটি হচ্ছে লেস কনজিউমেবল। অর্থাৎ লেস কনজিউমেবল কথাটির অর্থ হচ্ছে যে কম ইলেকট্রিসিটি কনজিউম করবে এমন যে সমস্ত ইলেকট্রনিক কম্পোনেন্টসগুলো রয়েছে বা ইকুইপমেন্টসগুলো রয়েছে তিনি সেগুলিই ব্যবহার করবেন। এরপরে যেটি দেখা যাচ্ছে, তিনি কি করবেন, অপরিণত বৃক্ষচ্ছেদন কোনোদিনও করবেন না। তিনি প্রয়োজনীয় পরিমাণে নিজের বাড়ির চারপাশে যেমন বৃক্ষরোপণ করবেন যেখানে যেখানে সুযোগ থাকবে, পাশাপাশি তিনি যে পরিবেশে বসবাস করছেন সেখানেও তিনি সেই বৃক্ষরোপণ করবেন এবং এই ধরনের একটি কাজের বিরোধিতা করবেন যেখানে যদি দেখা যায় যে গৃহ নির্মাণ বা আবাসস্থল নির্মাণের উদ্দেশ্যে কোনো জলাভূমিকে ভরাট করা হচ্ছে এবং ভরাট করে সেখানে গৃহ নির্মাণ করা হবে, সেরকম পর্যায়ে তিনি তার প্রতিবাদ করবেন। এই রকম বিভিন্ন রকমের কাজের সাথে তিনি যুক্ত হবেন, এই ধরনের কাজগুলি তিনি করবেন। এই যে তিনি পার্টিসিপেট করছেন এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য, তিনি বাড়ির যে সমস্ত বজ্র উপাদানগুলো, সেই বজ্র উপাদানগুলোকে প্রপার রিসাইক্লিংয়ে তিনি পাঠাবেন। তার বাড়িতে যে সমস্ত কাগজপত্র বা বইপত্র আছে, যে সমস্ত বইপত্র বা কাগজগুলি কোনোদিনই আর ব্যবহার পুনরায় বাড়িতে হবে না, কিন্তু সেইগুলি বাড়িতে জমে থেকে সেখানে একটা স্পেসকে নষ্ট করছে কিংবা সেখান থেকে গ্যাস প্রডিউস করতে পারে, সেই সমস্ত কাগজপত্রগুলিকে তিনি কি করবেন, তিনি সেগুলোকে বিক্রি করবেন বা সেটি রিসাইক্লিংয়ে পাঠিয়ে দেবেন। একই রকমভাবে তিনি আরেকটি কাজ করতে পারেন, সেটি যে কি, যে বিভিন্ন রকমের যে কঠিন উপাদান, সে কঠিন উপাদানগুলিকে বারবার ব্যবহার করবেন, বারবার কিভাবে ব্যবহার করা যায় সে সম্পর্কে যথার্থ ধারণা গঠন করবেন এবং সেগুলিকে সেরকমভাবে কাজে লাগাবেন। এরকম বিভিন্ন রকমে তিনি কি করবেন, তার প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করার জন্য নিজের কী করণীয় সে কাজগুলি তিনি করবেন। যেমন ধরা যেতে পারে কোনো ব্যক্তির বাড়িতে যদি এরকম দেখা যায় যে পুরনো অনেক কাপড় চোপড় রয়েছে, সে কাপড় চোপড়গুলো তিনি রিসাইক্লিংয়ে পাঠিয়ে দেবেন, সেগুলিকে পুনর্ইউজের বা রিইউজের জন্য পাঠিয়ে দেবেন, সেগুলিকে কিন্তু বাড়িতে রেখে সেগুলিকে জমা করবেন না। এইভাবে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির মধ্য দিয়ে পরিবেশ বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বিভিন্ন রকমের কাজগুলি তিনি করবেন। তো যাই হোক, এই বিভিন্ন বিষয়গুলি আমাদের এনভায়রনমেন্টাল এডুকেশন যে আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয়ের অত্যন্ত অপরিহার্য ক্ষেত্র। অর্থাৎ বলা যেতে পারে এনভায়রনমেন্টাল এডুকেশন হচ্ছে সেই আলোচনার ক্ষেত্র বা সেই সায়েন্টিফিক স্টাডি, যে সায়েন্টিফিক স্টাডি মূলত এই 5 রকমের গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে যথার্থভাবে অনুশীলন করে থাকে। প্রথম বিষয়টি হচ্ছে এনভায়রনমেন্টাল নলেজ, দ্বিতীয় বিষয়টি হলো এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এনভায়রনমেন্টাল ভ্যালুস, চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এনভায়রনমেন্টাল অ্যাটিটিউড
এবং পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি বিহেভিয়ার কিংবা এনভায়রনমেন্টাল পার্টিসিপেশন। এই ধরনের গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়গুলি রয়েছে। অর্থাৎ এনভায়রনমেন্টাল এডুকেশন হচ্ছে, আবার কখনো কখনো বলা হয়, এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়া একজন ব্যক্তিকে মূলত সাহায্য করে পরিবেশ বা পরিবেশ বিষয়ক বিভিন্ন রকম সমস্যা বা বিষয়গুলিকে যথাযথভাবে এক্সপ্লোরেশনে। অর্থাৎ পরিবেশকে এক্সপ্লোর করার ক্ষেত্রে তার বিভিন্ন রকমের ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা গঠন করা থেকে শুরু করে তার পরিপ্রেক্ষিতে ব্যক্তির কী করণীয় বা করণীয় নয় সেই সমস্ত যাবতীয় বিষয়গুলোকে এক্সপ্লোর করা এবং পরিবেশ উপযোগী অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে কীভাবে কাজ করতে পারে বা কী ধরনের অ্যাকশন নিতে পারে সে সম্পর্কে ব্যক্তিকে উৎসাহিত করা বা অনুপ্রাণিত করার একটি বিশেষ ক্ষেত্র হচ্ছে এই এনভায়রনমেন্টাল এডুকেশন। এরপরে আমরা আলোচনা করব যে এনভায়রনমেন্টাল এডুকেশন সম্পর্কে ইউনেস্কো যে মূলত যে গুরুত্বপূর্ণ কথাগুলি উল্লেখ করেছেন সেই কথাগুলি ইউনেস্কো 1977 সেখানে তিনি ইউনেস্কো একটি বিশেষ বক্তব্য উপস্থাপন করেছে যে এনভায়রনমেন্টাল এডুকেশন হচ্ছে কি। এনভায়রনমেন্টাল এডুকেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তির মধ্যে একটি স্বচ্ছ চেতনা যেমন নির্মাণ করতে সাহায্য করবে পরিবেশ বিষয়ে, পাশাপাশি সেই স্বচ্ছ চেতনাকে ত্বরান্বিত করতে বা সেটিকে যথার্থরূপে বৃদ্ধি করতেও সাহায্য করবে। পাশাপাশি আরেকটি কথা বলা হয়েছে যে পরিবেশ তো শুধুমাত্র গ্রাম অঞ্চলেই দেখা যায় না, সর্বত্রই বিরাজমান। অর্থাৎ ভৌগোলিক পরিমণ্ডলের পরিপ্রেক্ষিতে একটি গ্রামের মধ্যেও পরিবেশের বিষয় রয়েছে বা অস্তিত্ব রয়েছে, শহরেও পরিবেশের অস্তিত্ব রয়েছে। ইকোনমিক সেক্টরেও পরিবেশের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব রয়েছে, সোশ্যাল সেক্টরে রয়েছে, পলিটিক্যাল সেক্টরে রয়েছে, ইকোলজিক্যাল সেক্টর রয়েছে। প্রত্যেকটা জায়গাতে পরিবেশের যে একটি বিশেষ ভূমিকা রয়েছে বা পরিবেশের উপস্থিতি রয়েছে, সেই পরিবেশের উপস্থিতি সম্পর্কে একটি স্বচ্ছ চেতনা তৈরি করতে বা ত্বরান্বিত করতে, সেই চেতনাকে বা বোধগম্যতাকে ত্বরান্বিত করতে বিশেষভাবে সাহায্য করে এনভায়রনমেন্টাল এডুকেশন। এনভায়রনমেন্টাল এডুকেশন বলছে যে ব্যক্তিকে সেই অপরচুনিটি প্রোভাইড করে, সেই সুযোগ সরবরাহ করে, যে সুযোগটির মধ্য দিয়ে সেই ব্যক্তি পরিবেশ বিষয়ক জ্ঞান, মূল্যবোধ, মনোভাব, তার যে বিভিন্ন রকম পরিবেশ বিষয়ক যে আচরণ, সেই সমস্ত কাজগুলি করতে সাহায্য করে। তার ফলে ব্যক্তি স্কিলফুলি তাহলে এনভায়রনমেন্টকে এক্সপ্লোর করতে পারে এবং এনভায়রনমেন্টের প্রতি তার নিজের যে সমস্ত কমিটমেন্ট, তার যে নিজস্ব যে অঙ্গীকার, সেই অঙ্গীকারগুলোকে যথার্থভাবে পালন করতে পারে। এরপরে আরেকটি বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে যে ব্যক্তির মধ্যে একটি নতুন প্রকারের বা একটি নতুন ধরনের একটি আচরণগত কাঠামো নির্মাণ করতে সাহায্য করে, যে আচরণগত কাঠামোটি মূলত পরিবেশকে রক্ষণাবেক্ষণ করা বা পরিবেশকে সংরক্ষণ করার উপযোগী ক্রিয়া করতে সাহায্য করে। এই ধরনের বিষয় সম্পর্কে ইউনেস্কো 1977 বিশেষভাবে আলোকপাত করেছে। যাই হোক, এইবার আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল এডুকেশনে কী কী বৈশিষ্ট্য রয়েছে। প্রথম কথা বলা হচ্ছে যে এনভায়রনমেন্টাল এডুকেশন হচ্ছে একটি লাইফ লং প্রসেস। যে প্রসেসটি কি, এটি হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যুকালীন পর্যায় পর্যন্ত পরিবেশের বিভিন্ন রকমের ভৌত উপাদান বা বিভিন্ন ভৌত সম্পদ যেমন গ্রহণ করে এবং অজৈব বা জৈব বিভিন্ন উপাদানের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে, তাই এনভায়রনমেন্টাল এডুকেশনের চর্চা বা অনুশীলন সেজন্য সে ব্যক্তিকে জীবনব্যাপী সারা জীবন ধরে সেটাকে অনুশীলন করতে হয়। তাই সারা জীবন ধরে অনুশীলন করার একটি বিশেষ প্রক্রিয়া যেহেতু এনভায়রনমেন্টাল এডুকেশন, সেই জন্য এই প্রক্রিয়াকে বা এই অনুশীলন ক্ষেত্রটিকে একটি জীবনব্যাপী প্রক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য এখানে বলা হচ্ছে এইভাবে যে এটি হচ্ছে এমন একটি ইন্টারডিসিপ্লিনারি এবং হলিস্টিক একটি অনুশীলন ক্ষেত্র। অর্থাৎ হলিস্টিক মানে কি, পরিবেশকে সামগ্রিক রূপে অনুশীলন করতে এবং পরিবেশকে বিভিন্ন ডিসিপ্লিন বলতে বিভিন্ন সাবজেক্টে পরিবেশকে কীভাবে ভাবা হয়, কীভাবে সে সম্পর্কে কী ধরনের বিষয়বস্তু বা ভাবমূর্তি সেই সমস্ত ডিসিপ্লিনে রয়েছে, সেই বিভিন্ন ডিসিপ্লিনের ভাবমূর্তিগুলোকে সমন্বয় সাধনে বা সেই ভাবমূর্তিগুলোকে একীভূতকরণের বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে এই এনভায়রনমেন্টাল এডুকেশন।
তৃতীয় গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে, এটি হচ্ছে এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ বা শিক্ষা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রয়োগমূলক দিক, যার মূল আলোচ্য বিষয় হচ্ছে পরিবেশ সম্পর্কিত, পরিবেশকে যথার্থরূপে এক্সপ্লোর করা, পরিবেশকে যথার্থরূপে প্রোটেক্ট করা এবং পরিবেশের উপযোগী ব্যক্তির বিভিন্ন রকমের আচরণগত দিকগুলিকে নির্ধারণ করতে সাহায্য করা। তৃতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হলো, চতুর্থ গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে এরকম যে এটি হচ্ছে এমন একটি আলোচ্য বিষয় বা এখানে একটি বিজ্ঞানভিত্তিক অনুশীলন ক্ষেত্র, যেখানে মূলত ব্যক্তির সাথে বা মানব সভ্যতার সাথে বা মানব সমাজের সাথে প্রাকৃতিক যে বিভিন্ন রকমের ক্রিয়া প্রতিক্রিয়া বা তন্ত্রগুলি রয়েছে, সে প্রাকৃতিক তন্ত্রগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার যে বিষয়টি, সেই বিষয়টিকে যথার্থরূপে এক্সপ্লোর করতে সাহায্য করে। এরপরের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি সম্পর্কে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে ব্যক্তির মধ্যে বিভিন্ন রকমের শিখন অভিজ্ঞতা নির্মাণ করতে সাহায্য করে, যে শিখন অভিজ্ঞতাগুলি মূলত ব্যক্তিকে বিভিন্ন রকমের পার্টিসিপেশনে সাহায্য করবে। এবার প্রশ্ন হচ্ছে, এই লার্নিং এক্সপিরিয়েন্সগুলো কী হবে? এই লার্নিং এক্সপিরিয়েন্সগুলি হবে পরিবেশ বিষয়ক বা প্রকৃতি বিষয়ক এবং পরিবেশ বিষয়ক বিভিন্ন রকমের লার্নিং এক্সপিরিয়েন্স গ্যাদার করতে সাহায্য করে, এবং সেই লার্নিং এক্সপিরিয়েন্সের পরিপ্রেক্ষিতে ব্যক্তি যাতে পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে এবং নিজের দায়বদ্ধতার জায়গাগুলিকে পালন করতে পারে, সে সম্পর্কে দিশা প্রদান করা। এবং আরও যেটি বলা হচ্ছে, আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে পরিবেশ হচ্ছে এমন একটি অনুশীলন ক্ষেত্র, যেখানে সামাজিক বিভিন্ন বিষয়গুলিকে অনুশীলন করা হয়, রাজনৈতিক বিভিন্ন বিষয়, অর্থনৈতিক, প্রযুক্তিগত, নৈতিক, নান্দনিক এবং আধ্যাত্মিক বিভিন্ন রকমের বিষয়গুলিকে অনুশীলন করা হয়, এবং সে অনুশীলন করার পরিপ্রেক্ষিতে সেই সমস্ত বিষয়গুলির যে মৌলিক যে জায়গাগুলি, সেই মৌলিক জায়গাগুলির সাথে পরিবেশগত যে বিভিন্ন বিষয়, সেগুলির মধ্যে সেগুলি সম্পর্কে সেগুলির সাথে যথার্থ ইন্টিগ্রেশন করা হয় বা ইন্টারকানেক্টেডনেসের জায়গাটিকে নির্ধারণ করতে সাহায্য করানো হয়। এরপরে এটি হচ্ছে এমন একটি আলোচ্য বিষয়, যেখানে ব্যক্তিকে সক্রিয় রূপে নিজের দায়িত্ববোধ গঠন করতে সাহায্য করে বা নিজের দায়বদ্ধতার জায়গাগুলিকে যথার্থরূপে পালন করতে সাহায্য করে। অর্থাৎ একটি সাধারণ সামাজিক নয়, পরিবেশগত একটি একক হিসেবে, প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ সক্রিয় সত্তা হিসেবে প্রকৃতির সাথে কী ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া করা দরকার, প্রকৃতিতে কী ধরনের ভূমিকা পালন করা দরকার, কতটা অ্যাক্টিভ হওয়া দরকার, সেই বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা প্রদান করতে বা একটা স্বচ্ছ দিশা প্রদান করতে সাহায্য করে যে বিজ্ঞানভিত্তিক অনুশীলন ক্ষেত্রটি, সেটি হচ্ছে এনভায়রনমেন্টাল এডুকেশন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটি হচ্ছে এরকম যে এখানে বিভিন্ন রকম টেকনিক বা স্ট্র্যাটেজি সম্পর্কে শেখানো হয়, যে টেকনিক বা স্ট্র্যাটেজিগুলি মূলত পরিবেশগত বিভিন্ন রকম ইতিবাচক অ্যাক্টিভিটিকে যথাযথ এক্সিকিউশনে সাহায্য করে। অর্থাৎ পরিবেশের জন্য কী ধরনের অ্যাক্টিভিটি করা দরকার, পরিবেশের উপযোগী কী ধরনের স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করা দরকার, সেই স্ট্র্যাটেজি বিভিন্ন রকমের টেকনিক সেগুলি সম্পর্কে সন্ধান দেয় বা সেগুলি সম্পর্কে ধারণা গঠন করতে সাহায্য করে, এবং সেগুলি কিভাবে এমপ্লয় করা যেতে পারে, সেগুলিকে কিভাবে কাজে লাগানো যেতে পারে, সেই কাজে লাগানো বা এমপ্লয় করার ক্ষেত্রে কী ধরনের প্রসিডিওর ফলো করা দরকার, সে সম্পর্কেও ধারণা গঠন করতে সাহায্য করে। পাশাপাশি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটি হচ্ছে যে এনভায়রনমেন্টাল এডুকেশন হচ্ছে সেই অনুশীলন ক্ষেত্র, যা ব্যক্তির মধ্যে কিভাবে পরিবেশ বিষয়ক সেন্সিটিভিটি বা যে সহিষ্ণুতা নয়, যেটাকে বলা হচ্ছে সেন্সিটিভিটির যে জায়গাটি, সেটি নির্মাণ করতে সাহায্য করে, চেতনা তৈরি করতে সাহায্য করে এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জায়গাটি তৈরি করতে সাহায্য করে। পাশাপাশি বলা হয় প্রবলেম সলভিং যে স্কিলস, সেগুলি কিন্তু বিল্ড করতে সাহায্য করে। অর্থাৎ প্রবলেম সলভিং স্কিলস বা ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যক্তির মধ্যে নির্মাণ করতে সাহায্য করে। অর্থাৎ পরিবেশের উপযোগী কী ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া করা দরকার, পরিবেশের যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলির সমাধান কী করে করা দরকার, সেই প্রবলেম সলভিং এর স্কিলগুলিকে যথার্থভাবে কীভাবে প্রয়োগ করব এবং কীভাবে ক্রিটিক্যালি থিঙ্ক করে নিয়ে যে অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন নিতে হবে, সে সম্পর্কে বিশেষ দিশা প্রদান করতে সাহায্য করে এনভায়রনমেন্টাল এডুকেশন। যাই হোক, এই হলো কতগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা আমরা এনভায়রনমেন্টাল এডুকেশনের আলোচনায় বিশেষভাবে আমরা দেখতে পাই। তো যাই হোক, আপনারা মনোযোগ সহকারে এই বিষয়গুলি শুনছিলেন, তার জন্য
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।